চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনা। ভারতের মতো বিশাল আর বৈচিত্র্যময় একটা দেশে নির্বাচন মানেই তো এলাহি ব্যাপার, তাই না? আর ভোট শেষ হতেই যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি শুরু হয় সেটা হলো এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ। আজকের এই বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব এই এক্সিট পোলগুলো কি আসলেই কোনো বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য ডেটা, নাকি নিছকই পলিটিক্যাল থিয়েটার। বিশাল অঙ্কের টাকা খরচ করে তৈরি করা এই পূর্বাভাসগুলো কি আদৌ বাস্তবের কোনো প্রতিফলন, নাকি কেবলই একটা হাওয়া তৈরি করার কৌশল? চলুন গভীরে গিয়ে দেখা যাক। সোর্স ম্যাটেরিয়ালের মূল যুক্তিগুলো পরিষ্কারভাবে বোঝার জন্য আজ আমরা ধাপে ধাপে এক্সিট পোল স্পেকটাকল, বিভিন্ন রাজ্যের বর্তমান পূর্বাভাস, পশ্চিমবঙ্গের বিশেষ পরিস্থিতি, অতীতের নানা অসামঞ্জস্য, 2024-এর জাতীয় নির্বাচন এবং সবশেষে নির্বাচন ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দ্রুত আলোচনা করব। আমাদের সোর্স শুরুতেই পোলস্টারদের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা দারুণ পয়েন্ট তুলেছে। তাদের মতে বর্তমান সময়ে এত জটিল একটা নির্বাচনের পূর্বাভাস দেওয়াটা আর কোনো সায়েন্স নেই, এটা পুরোপুরি একটা হাই এন্টারটেইনমেন্ট বা বিনোদনে পরিণত হয়েছে। ব্যাপারটাকে তারা সোজা ভাষায় কয়েন টস করার সাথে তুলনা করেছেন। আসলেই তো এত বিশাল সংখ্যক মানুষের মনস্তত্ত্ব স্রেফ কয়েকটা গাণিতিক মডেল দিয়ে মাপা কি আদৌ সম্ভব? তো শুরুতেই দেখা যাক 1 নম্বর পয়েন্ট, দ্য এক্সিট পোল স্পেকটাকল। বিনোদনের আড়ালে এই জরিপগুলো আসলে কি? সোর্স থেকে একটা খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে। নির্বাচনের পর টিভির পর্দায় চকচকে গ্রাফিক্স, ড্রামাটিক মিউজিক আর বিশেষজ্ঞদের চিৎকার, এগুলো দেখে আমরা অনেকেই ডেটাগুলোকে একেবারে ধ্রুব সত্য বলে ধরে নিই। কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা হলো, খোদ পোলস্টারদেরই অনেক সময় কোনো আইডিয়া থাকে না যে মাঠে আসলে কি হচ্ছে। এসিতে বসে স্টুডিওর আলোচনা আর মাঠের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভারতের এই বিশাল সংখ্যক খণ্ডিত ভোটাররা আসলেই কাকে ভোট দিচ্ছে তার সঠিক কোনো হিসাব বেশিরভাগ সময় এই এজেন্সিগুলোর কাছে থাকেই না। এবার আসি আমাদের 2 নম্বর পয়েন্টে, কারেন্ট স্টেট প্রেডিকশন বা বর্তমান রাজ্যগুলোর পূর্বাভাস। সোর্স দেখাচ্ছে যে এই পূর্বাভাসগুলো রাজ্যভেদে কেমন অদ্ভুত আচরণ করে। যেমন ধরুন, আসাম বা কেরালার মতো রাজ্যগুলোতে ভোটারদের ট্রেন্ড বেশ পরিষ্কার। আসামে বিজেপির স্পষ্ট সুবিধা আর কেরালায় লেফট ফ্রন্টের ক্ষমতা হারানোর ব্যাপারটা প্রায় সব জরিপেই মিলে যাচ্ছে। কিন্তু গণ্ডগোলটা বাদে তামিলনাড়ুর মতো জটিল জায়গাগুলোতে আঞ্চলিক রাজনীতি আর লোকাল সেন্টিমেন্ট যেখানে এত বেশি, সেখানে এজেন্সিগুলোর দেওয়া তথ্যের মধ্যে রীতিমতো আকাশ পাতাল কনফিউশন দেখা যায়। এই কনফিউশনের মাত্রাটা ঠিক কতটা চরম সেটা শুধু একটা ডেটা দেখলেই বুঝবেন। তামিলনাড়ুতে থালাপতি বিজয় দলকে বেশিরভাগ পোলস্টার যেখানে দিচ্ছিল মাত্র 10 থেকে 26টা আসন, সেখানে অ্যাক্সিস মা ইন্ডিয়া হঠাৎ করে তাদের 98 থেকে 120টা আসনের বিশাল এক প্রজেকশন দিয়ে বসল। ভাবা যায় একই গাণিতিক মডেলে এত বড় গ্যাপ? এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এখানে বৈজ্ঞানিক হিসাবের চেয়ে অনুমান বা গ্যাসওয়ার্কের পাল্লাই বেশি ভারী। চলুন 3 নম্বর পয়েন্টে যাই, দ্য ওয়েস্ট বেঙ্গল ফোকাস। এই বিশ্লেষণে পশ্চিমবঙ্গকে একটা প্রাইমারি কেস স্টাডি হিসাবে ধরা হয়েছে। এই পরিসংখ্যানটা একটু খেয়াল করে দেখুন। পশ্চিমবঙ্গে মোট আসন 294টি, আর ম্যাজিক ফিগার হলো 148। সোর্স হাইলাইট করছে যে চাণক্য, মেট্রিস বা পোল ডায়েরির মতো এজেন্সিগুলো খুব সেফ গেম খেলে বিজেপির দিকে পাল্লা ভারী দেখিয়েছে। কিন্তু পিপলস পলস আবার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে টিএমসিকে অনেকখানি এগিয়ে রেখেছে। এর সোজা অর্থ হল মাঠের প্রকৃত অবস্থা নিয়ে এজেন্সিগুলোর নিজেদের মধ্যেই চরমত পার্থক্য আছে। সবাই যে যার মতো একটা নাম্বার বসিয়ে দিচ্ছে। 4 নম্বর পয়েন্ট, আ হিস্ট্রি অফ ডিসক্রিপেন্সিজ। সোর্স কেন বাংলার এই নম্বরগুলো নিয়ে এত সন্দেহ করছে সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতের ট্র্যাক রেকর্ড দেখতে হবে। ট্রান্সক্রিপ্ট আমাদের দেখাচ্ছে এই বিশেষজ্ঞদের পূর্বাভাস আগেও কতটা হাস্যকরভাবে ভুল প্রমাণিত হয়েছে। দিল্লিতে আপকে দেওয়া হয়েছিল মাত্র 32 থেকে 53টি আসন, অথচ বাস্তবে তারা পেয়েছিল 67টি। এটা তো ছোটখাটো মার্জিন অফ এরর নয়, রীতিমতো একটা অন্য বাস্তবতা। একইভাবে বিহারে এনডিএকে 144 আসনের বিশাল প্রত্যাশা দিয়ে শেষে দেখা গেল তারা পেয়েছে মাত্র 58টি আসন। এই বিশাল গ্যাপ প্রমাণ করে যে অনেক ক্ষেত্রেই এই জরিপগুলো মানুষের পালস বুঝতেই পারে না। আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশ এবং 2021 সালের বাংলা নির্বাচনেও একই কাণ্ড ঘটেছিল। সোর্স মনে করিয়ে দিচ্ছে 2021-এর আগে মিডিয়াতে হাওয়া তোলা হয়েছিল যে বিজেপি অনায়াসে 100 পার করবে। অ্যাক্সিস তো 134 থেকে 160টা আসনের কথা বলে দিয়েছিল, কিন্তু বাস্তবে তারা পেয়েছিল মাত্র 77টি। কোনো বড় পোলস্টারই ধরতে পারেনি যে বিজেপি 2 অঙ্কের ঘরে আটকে যাবে। মানে ডেটার চেয়ে অনেক সময় একটা নির্দিষ্ট ন্যারেটিভ বা গল্প দাঁড় করানোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এরপর আসি 5 নম্বর সেকশনে, দি 2024 ইলেকশন কেস। সোর্সে দেওয়া সবচেয়ে সাম্প্রতিক এবং চমকপ্রদ উদাহরণ হল এই নির্বাচনটা। সোর্স বিশেষভাবে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার কথা উল্লেখ করেছে। তারা বিজেপির জন্য
অবিশ্বাস্য 401টি আসনের পূর্বাভাস দিয়েছিল। রাজনৈতিক দলগুলোর ওই 400 পার স্লোগানটাকেই যেন তারা তাদের মডেলে হুবহু বসিয়ে দিয়েছিল। কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা গেল এই সংখ্যাটা বাস্তবতার ধারে কাছেও নেই। পোলস্টাররা যখন মাঠের ডেটার চেয়ে পলিটিক্যাল স্লোগান দিয়ে বেশি প্রভাবিত হন, তখন প্রেডিকশন ঠিক কতটা বিভ্রান্তিকর হতে পারে এটা তার ক্লাসিক উদাহরণ। সোর্স আরও বলছে যে এই ভুলভাল প্রেডিকশন মোটেও নতুন কিছু নয়। 2019 সালের দিকে তাকালে দেখবেন পূর্বাভাস ছিল এনডিএ পাবে 242 থেকে 278টি আসন, আর সোর্স যে ডেটা দেখাচ্ছে তাতে বাস্তব সংখ্যাটা ছিল এর চেয়ে অনেক নিচে, মাত্র 159। বারবার এত বড় অঙ্কের ভুল হওয়াটা খুব স্পষ্টভাবেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডেটা কালেকশন আর বিশ্লেষণের পুরো সিস্টেমটার মধ্যেই বড় ধরনের কোনো পদ্ধতিগত গলদ লুকিয়ে আছে। ফাইনালি আমরা আমাদের শেষ পয়েন্টে চলে এসেছি, সিস্টেমিক ইলেকটোরাল কনসার্নস। শুধু ভুল অঙ্কের হিসাব নয়, বাংলায় ওঠা গুরুত্বপূর্ণ কিছু কাঠামোগত অভিযোগের দিকে এবার নজর দেয়া যাক। সোর্স এখানে মমতা ব্যানার্জির তোলা খুব সিরিয়াস কিছু দাবি তুলে ধরেছে। অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনটা কৃত্রিমভাবে প্রভাবিত করা হচ্ছে। এই তথাকথিত ফর্মুলা বা ছকের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর অস্বচ্ছ মোতায়েন, বিরোধীদের ঘায়েল করতে দ্রুত এফআইআর দায়ের করা এবং নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন। সোর্সের বিশ্লেষণ বলছে প্রাতিষ্ঠানিক ক্ষমতার এমন ব্যবহার পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়। অভিযোগের স্কেলটা যে কত বড় সেটা এই 2.5 লক্ষ সংখ্যাটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। ট্রান্সক্রিপ্ট বলছে বাংলায় 2.5 লক্ষেরও বেশি নিরাপত্তা বাহিনী নামানো হয়েছিল। সোর্স এখানে দারুণ একটা বৈপরীত্য তুলে ধরেছে। একদিকে একটা রাজ্যে ভোটের জন্য এত বিপুল ফোর্স, অন্যদিকে মণিপুরের মতো সত্যিকার অর্থে সংকটপূর্ণ এলাকায় ঠিক এই ফোর্সেরই চরম অভাব। এই ব্যাপারটা কৃত্রিমভাবে একটা সংকটময় পরিস্থিতি তৈরি করার অভিযোগকে আরও শক্ত ভিত্তি দেয়। এই তীব্র রাজনীতিক উত্তেজনা আর আস্থার অভাবটা একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে ডেরেক ওব্রায়েনের একটা সরাসরি চ্যালেঞ্জে। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন 4 জুন টিএমসি বাংলায় জিতলে তিনি পদত্যাগ করবেন কিনা। ব্যাপারটা শুধু কোনো রাজনৈতিক বুলি নয়, এটা আসলে এক্সিট পোলের তৈরি করা সেই কৃত্রিম ন্যারেটিভের বিরুদ্ধে একটা চরম অবজ্ঞা আর সরাসরি চ্যালেঞ্জের বহিঃপ্রকাশ। আমরা এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সোর্স মেটেরিয়াল আমাদের একটা অত্যন্ত অস্বস্তিকর কিন্তু জরুরি ভাবনার জায়গা তৈরি করে দেয়। এক্সিট পোলগুলো কি স্রেফ কিছু ভুল গাণিতিক হিসাব আর পদ্ধতিগত ব্যর্থতা, নাকি ভোট গোনার আগেই মানুষের মাথায় একটা নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়ার জন্য এগুলোকে ইচ্ছাকৃতভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়? এই প্রশ্নটা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাস্থ্য নিয়ে আমাদের আসলেই নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের আলোচনা এই পর্যন্তই।